ভাই, কি ঘটে গেল এটা আমার সাথে? কি পড়ে ফেললাম এটা আমি? শরীরটা আজ বিশেষ ভালো নেই, গলাটাও খারাপ। তো এই বইটা আমাকে বাধ্য করলো এক্ষুনি উঠে বসে আমার মনের এখন যে আবেগ বা ভাব, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিতে। শুয়ে বইটা পড়ছিলাম। বইটা বাধ্য করলো আবারও আমাকে উঠে বসে পড়া শেষ করতে। তার কারণ নিছক উত্তেজনা নয়, যদিও সেটা পুরো মাত্রাতেই ছিল। তার কারণ কোথাও আমার মনে হলো শুয়ে এই বইটা পড়লে এটাকে একটু অভক্তি, অশ্রদ্ধা করা হয়ে যাচ্ছে। আজকে কথা বলছি প্রীতম বসুর কাল্ট হিট বই 'প্রাণনাথ হইও তুমি' নিয়ে। ২০২২ সালে প্রথম প্রকাশ। প্রকাশক লেখক নিজেই। বইটার দাম, আসলে দাম বলে বইটাকে এক্ষুনি আমি ধরাতলে নামিয়ে আনতে চাইছি না। তাও বলে দিচ্ছি, ৳৪৫০। তো ভক্তি আন্দোলন, কীর্তন, বৈষ্ণব পদাবলী, সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম, প্রেম, বিরহ, আফিম চাষ, গুপ্তধন, এই এত কিছুকে এক জায়গায় নিয়ে এসে, এই এত উপাদানকে এক জায়গায় নিয়ে এসে এই ৪১৩, ৪১৪ পাতার বইটিতে প্রীতম বসু যে সৃষ্টিটি করে গেলেন, আজ থেকে ২ দশক বা ৩ দশক পর যখন এই সময়ের বাংলা সাহিত্য নিয়ে পর্যালোচনা করা হবে, তখন এই সময়ের সাহিত্যের একেবারে উৎকৃষ্ট উদাহরণ হিসেবে ১ম সারিতে যদি এই বইটিকে না রাখা হয়, তাহলে এটার উপরে ঘোর অবিচার করা হবে। এই গল্পে ভক্তি আন্দোলনের সাথে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামকে, এই ২ টি ধারাকে এক জায়গায় নিয়ে এসে তাদের মিলন ঘটিয়ে একটা অসাধ্য সাধন করেছেন প্রীতম বসু। এবং এরম একটা কাজ করার স্পর্ধা দেখানোর জন্য, এরম একটা কাজ নিজের কল্পনাতে নিয়ে আসার জন্য লেখককে অনেক ধন্যবাদ। তো গল্প নিয়ে কিছুই বলব না। কারণ আমি চাই আপনিও আমার মতন গল্প সম্পর্কে কিছু না জেনেই বইটা পড়তে শুরু করুন। তাহলে বইটা পড়ার আনন্দ বহুগুণ বেড়ে যাবে। কয়েকটা কথা বলি। এই বইটা ১ম পাতা থেকে, ১ম বাক্য থেকে শেষ পাতা পর্যন্ত একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে গিয়েছে। যার জন্য বইটার যখন ক্লাইম্যাক্স হবে তখন আপনি বুঝতে পারবেন যে বিল্ড আপটা কি দুর্দান্ত লেভেলের হয়েছে। ক্লাইম্যাক্সটা আপনার একেবারেই মনে হবে না যে তাড়াহুড়ো করে লেখা হলো। যেটা অনেক থ্রিলারের সঙ্গে এই সমস্যাটা হয়। হুট করে বইটা শেষ হয়ে গেল। তাড়াহুড়ো করে ক্লাইম্যাক্সটা লেখা হয়েছে। যদিও একটা কথা বলে নেওয়া ভালো, অনেকে এক্সকিউজ মি, এই বইটাকে থ্রিলার হিসেবে ডেসক্রাইব করলেও আমার মনে হয় এই বইটাকে একটা নির্দিষ্ট কোনো জনারের মধ্যে বেঁধে রাখা কিন্তু ঠিক হবে না। কারণ এটা একাধারে একটা প্রেমের কাহিনী, একটা ঐতিহাসিক এপিক বলতে পারেন, স্বাধীনতা সংগ্রাম নিয়ে লেখা কাহিনী, বৈষ্ণব ঐতিহ্যের একটা দস্তাবেজ। তো এই বইটাকে কোনো একটা নির্দিষ্ট জনরের মধ্যে বেঁধে রাখা ঠিক হবে না। তবুও যদি এটাকে একটা মোটামুটি থ্রিলারীয় কায়দায় লেখা বই বলে আপনি ধরে নিতে পারেন, তাহলে এই বইটার ক্লাইম্যাক্স এত সুন্দরভাবে বিল্ড আপ দিয়ে ক্লাইম্যাক্সে আমরা পৌঁছাই, সেটা একটা কিন্তু দেখার মতন জিনিস। ২য় যে জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করেছে সেটা হলো এই বইটার ডায়ালগ রাইটিং। যেকোনো লেখকই আপনাকে বলবেন যে চরিত্রদের মুখে ডায়ালগ বসানো একটা অত্যন্ত কঠিন স্কিল। এই বইয়ের যে সমস্ত চরিত্ররা রয়েছেন, নাইট্রোজেন স্যার, পদাবলী, মন্দিরা দিদি, মৃদঙ্গম দা, আম প্রাণনাথ, ছিদাম বায়েন, ভুবন কাকা, গোবিন্দ কীর্তনী, এদের সবার ডায়ালগস এত যথাযথ, এত যত্নের সাথে লেখক লিখেছেন। শুধু ওই ডায়ালগের মাধ্যমেই, শুধু তাদের মুখের ভাষার মাধ্যমেই আমরা এই চরিত্রদের অনেক কাছে পৌঁছে যাই। তাদের শারীরিক বিবরণও কখনো দেয়া হয়েছে, ফিজিক্যাল ডেসক্রিপশনও। কিন্তু শুধু ভাষার মাধ্যমেই আমরা একটা আমাদের সঙ্গে তাদের একটা ব্রিজ গঠন হয়ে যায়। আম ২ টো টাইমলাইন রয়েছে। একটা অতীতের টাইমলাইন, একটা বর্তমানের টাইমলাইন, এবং সেই ২ টি টাইমলাইনের যারা চরিত্র, তাদের ভাষার মধ্যে কিছু সাটল ডিফারেন্সেস আ ইনকর্পোরেট করেছেন অথর। আ যার জন্য সময়ের ব্যবধানটা ভালোভাবে আমরা বুঝতে পারি। তো ভাষা এবং ডায়ালগ রাইটিং আরেকটা বড় হাইলাইট এই বইটার। প্রত্যেকটি পাতায় কীর্তন রয়েছে, গান রয়েছে, পদাবলী রয়েছে। আম কীর্তনের তাল, লয়, ছন্দ নিয়ে এত পুঙ্খানুপুঙ্খ এনালিসিস রয়েছে। আমার মতন যদি আপনিও এই ব্যাপারে কিছু না জানেন, হয়তো মনে একটু আশঙ্কা হতে পারে যে আমি কি বোর হব? বা আম নিজেকে কি embarrassed মম আম মনে করব আমি যে বাঙালি হিসেবে আমাদের এই এত বড় একটা অধ্যায়, তার সম্পর্কে আমি কিছুই জানি না।
কিন্তু বিশ্বাস করুন এই বইটা আপনাকে ১ মিনিটের জন্য বোরও হতে দেবে না। আর লজ্জিতও বোধ করাবে না। কারণ এই বইটার মধ্যে কিছু চরিত্র রয়েছে যারাও কিন্তু কিছুই জানে না এই ধারা সম্পর্কে। এবং তাদের vulnerability পাঠক হিসেবে আপনাকেও vulnerable হওয়ার পারমিশন দেয়। তো এটাও আরেকটা আম সাবলীলভাবে কি অনবদ্যভাবে লেখক এই কাজটা করেছেন, আম অপূর্ব। দেখুন, খোল যেটা কীর্তনের সাথে বাজানো হয়, ওই খোলটাকে একটা anatomical dissection করে যেভাবে একটা জীবন্ত বস্তু হিসেবে আমাদের সামনে লেখক নিয়ে এসছেন, আম কল্পনার অতীত। আম কি লেভেলের গবেষণা থাকলে, কি লেভেলের রিসার্চ থাকলে এরকম একটা বই লেখার যেমন বললাম স্পর্ধা দেখানো যায়। এই বইটার শেষে একটা ৩২ টা বইয়ের গ্রন্থপঞ্জি দেয়া রয়েছে। একবার রেঞ্জটা দেখুন। জয়দেবের গীতগোবিন্দম থেকে শুরু করে অরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি, শ্রী অরবিন্দ ঘোষের কারাকাহিনী, শ্রী দীনেশচন্দ্র সেনের পদাবলী মাধুর্য, অজিত দাসের জাত বৈষ্ণব কথা, বদরুল হাসানের দ্য ড্রিঙ্ক অ্যান্ড ড্রাগ ইভিল ইন ইন্ডিয়া, চারুচন্দ্র দত্তের কীর্তন গানের বিবর্তন, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত। মানে কি ভয়ঙ্কর লেভেলের রিসার্চ গবেষণা এই বইটার মধ্যে হয়েছে। আম লেখক ১ম এ অনেকগুলো সুতোকে খুলেছেন এবং তারপরে আস্তে সে একটা ঠাস বুনোট দিয়ে সেগুলিকে আবার এক জায়গায় করেছেন। এই এরকম লেভেলের গবেষণা না থাকলে কিন্তু এই বইটা লেখা একেবারে অসম্ভব হতো। গল্পের একটা জায়গায় আমার মনে হলো রহস্যটা যেন accidentally উন্মোচিত হয়ে গেল। মানে একটু organically হলে আরেকটু হয়তো বেশি ভালো হতো। আ কিন্তু সেই খুঁতখুঁতুনিটা খুব সাময়িক। পর মুহূর্তেই বইটা এমনভাবে বাঁক নিল, তার ক্লাইম্যাক্স এর দিকে বইটা এমনভাবে ছুটে গেল যে আমি কিন্তু ভুলে গেলাম যে আমার ঐরকম একটা সমস্যা কিছুক্ষণ আগে হচ্ছিল। আমি জানি না প্রীতম বসু, আমি YouTube এ তাকে বিশেষ খুঁজে পেলাম না। অন্যান্য সামাজিক মাধ্যমে তিনি আছেন কিনা আমি জানি না। যদি না থাকেন তাহলে কিন্তু ভালো। কারণ এই বইটার যা অরা, এই বইয়ের লেখক যদি খুব ইজিলি খুব সহজে available হয়ে যান সব জায়গায়, আমার মনে হয় এই বইটার অরা একটু হলেও ক্ষুণ্ণ হতে পারে। থাকুন না একটু ধরাছোঁয়ার বাইরে। তো এই ছিল আ এই বইটা নিয়ে আমার সামগ্রিক পাঠ প্রতিক্রিয়া। একটা কথা না বললেই নয়। দেখুন এই বইটা বৈষ্ণব ঐতিহ্য নিয়ে লেখা হতে পারে। বইটা আম কীর্তনের ইতিহাস নিয়ে লেখা হতে পারে। কিন্তু তার মানে একেবারেই এটা নয় যে বইটা কোনো একটা সংকীর্ণ জাতি বা শ্রেণী বা বর্গের জন্য লেখা। বইটার বারবার জাতিপ্রথার বিরুদ্ধে গর্জে উঠেছে এবং লেখক নিজের দায়িত্বকে খুব যত্নের সাথে, খুব নিষ্ঠার সাথে পালন করেছেন। এবং খুব লাইটলি তিনি এই আ দায়িত্বটাকে নিয়েছেন। এটা তার ঘাড়ে চেপে বসে তাকে দিয়ে জোর করে কিছু বলিয়ে নিচ্ছে, এরকম একবারও মনে হয়নি আমার পড়তে। যার জন্য বইটা কোথাও প্রিচি হয়ে যায় না। মনে হয় না যে বইটা অকারণে জ্ঞান দিচ্ছে। কিন্তু বইটা কিন্তু অনেক সামাজিক বার্তা রেখে যায়। এই বইটার মধ্যে কীর্তন ট্যুরিজম, কীর্তন মিউজিয়াম, কীর্তন সার্কিট এইসব গড়ে তোলার কথা বলা হয়েছে। যেগুলো একটা দিক নির্দেশ কিন্তু। আমরা আ অত কিছু করতে না পারলেও যদি এই ঐতিহ্য নিয়ে একটু বেশি কথা বলতে শুরু করি বা নিজেরা নিজেদের মতন করে একটু বেশি পড়াশোনা করতে শুরু করি, তাতে আমার মনে হয় কিন্তু এই বইটার একটা বিরাট জয়। আর পাঠক হিসেবে এই বইটা কিন্তু আপনাকে দায়িত্বশীল করে দেবে। দেখুন দুভাবে। প্রথমত যেমন বললাম বইটা আপনি চাইলেও তাড়াহুড়ো করে পড়তে পারবেন না। আপনাকে দায়িত্ব নিয়ে এবং আম বইটা আপনাকে দিয়ে পড়িয়ে নেবে একটা পার্টিকুলার স্পিডে, একটা পার্টিকুলার পেসে। তো সেটা এক ধরনের দায়িত্ব। আর ২য় দায়িত্ব হলো এই বইটা পড়ার পর আপনি কি বই পড়বেন, কোন বই হাতে তুলে নেবেন সেই চয়নটাও কিন্তু খুব আপনাকে ভেবেচিন্তে করতে হবে। মানে আমি অন্তত পারব না এই বইটা পড়ার পরেই কোনো একটা আ ব্রিজি একটা ১০০ পাতার থ্রিলার তুলে নিয়ে পড়ে ফেললাম। আমি করতে পারব না। এই বইটা পড়ার পর কি পড়বো আমাকে কিন্তু একটু ভেবে দেখতে হবে। তো এই ছিল আমার সামগ্রিকভাবে একটা পাঠ প্রতিক্রিয়া দিলাম। কতটা রিভিউ করতে পারলাম জানি না। এই বইটা নিয়ে পরে হয়তো আবার একটা ডিটেইলড এনালিসিস আনার চেষ্টা করব। আপাতত এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর আপনারা এই বইটা পড়ার পর আপনাদের মনের আবেগ কিরকম ছিল সেটা জানাবেন কমেন্টসে। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ফলো করুন আমার চ্যানেল বইঘর বাঙালি। ভালো থাকবেন।
দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।